এরা আসলে কাপুরুষের মতো হামলা করে, কোথাও দিনের বেলা ঘোষণা দিয়ে করে না। আর আরেকটি কথা বলেন যে আসলে আমেরিকা ইরানের পরমাণু বোমাকে ভয় পায় না, আমেরিকা আসলে ইরানের এই যে না বলার ক্ষমতা এটিকে ভয় পায়। যদি হামলা হয় কখনো, তাহলে ধরে নেবেন যে হিসাব মিলেছে, আমেরিকা নিশ্চিত হয়ে গেছে যে সে ইরানকে হারাতে পারবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা আজও মধ্যপ্রাচ্যের টান টান উত্তেজনা নিয়ে কিছু কথা বলবো এবং সেই সঙ্গে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু ছবি এবং ভিডিও দেখাবো। শুরু করছি যে ইরানকে কেন আমেরিকা শায়েস্তা করতে চায়। কারণ হচ্ছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলো যখন আমেরিকার সামনে মাথা নুইয়ে দিয়েছে, নতজানু হয়েছে, তাদের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমেরিকার স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, শুধুমাত্র আরব দেশগুলো তাদের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে। সেখানে ইরান কথা শুনছে না। আরব দেশগুলো যখন তাদের স্বার্থকে বিকিয়ে দিয়েছে, তখন ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে, নতজানু হয়নি। এখন বলতে পারেন যে এতগুলো দেশ যখন তাদের স্বার্থ বিকিয়ে দিয়েছে, তখন একটি ইরান স্বাধীন চেতা নীতি গ্রহণ করলে ক্ষতি কি? ক্ষতি অবশ্যই আছে। প্রথম ক্ষতি হচ্ছে যে ইরানের সম্পদগুলো সম্পূর্ণ হাতছাড়া হয়েছে। ইরানের তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং ইরানে রয়েছে নানা রকমের দুষ্প্রাপ্য খনিজ সম্পদ। এবং আত্মসম্মানের যে কাহিনীটি রয়ে গেছে 1979 সাল থেকে, সেই হারিয়ে যাওয়া আত্মসম্মান পুনরুদ্ধার হচ্ছে আমেরিকার প্রধান লক্ষ্য। 1979 সালের আগ পর্যন্ত ইরান ছিল মধ্যপ্রাচ্যের প্রধান মার্কিন ঘাঁটি। আজকে আরব দেশগুলো যেরকম নতজানু, তার চেয়ে বেশি নতজানু ছিল ইরানের সাবেক শাহ সরকার। এবং ইরানের সমস্ত সম্পদ আমেরিকার জন্য অবাধ ছিল, উন্মুক্ত ছিল। তাহলে এই যে ইরান রাষ্ট্র হিসাবে ইরানকে হাতছাড়া করলো আমেরিকা 1979 সালে, এবং ওই বছরেরই শেষের দিকে বা পরের বছরের শুরুতে যে দূতাবাসকে হাতছাড়া করলো, এটা আমেরিকার জন্য আত্মসম্মানের ব্যাপার। এই আত্মসম্মান, এই হারিয়ে যাওয়া আত্মসম্মান পুনরুদ্ধার করতে চায় আমেরিকা, কিন্তু ইরান সেটি হতে দিতে চায় না। এ হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ইরান যতক্ষণ বেয়াদবি করবে, ঘাড় তেরামি করবে, ততক্ষণ এই আশঙ্কা থেকে যায় যে আর কোনো আরব দেশ, মিডল ইস্টের অন্য কোনো দেশ কিংবা বিশ্বের অন্যান্য জায়গায় যেসব দেশ আছে, তারাও ইরানকে অনুসরণ করে ওই একই রকম ঘাড় তেরামি করবে। সেই কারণেও ইরানকে শায়েস্তা করতে হবে। আর এই শায়েস্তা করার জন্যেই এই রণ উন্মাদনা আমেরিকার পক্ষ থেকে। যুদ্ধের আশঙ্কা কিন্তু পুরোপুরি কেটে যায়নি। আমরা বারবার বলছি যে ইরানের পাল্টা আক্রমণের হুমকির কারণে, এবং সেই হুমকিটা যে সত্য, সেই হুমকি বাস্তবায়নের ক্ষমতা যে ইরানের রয়েছে, এটি জেনেই আমেরিকা ইরানে হামলা করছে না। কিন্তু সে হিসাব নিকাশ করছে। কারণ হামলা করতে আসার আগে ছিল আত্মসম্মান ফিরে পাওয়ার প্রশ্ন, আর হামলা করতে এসে যে হামলা করতে পারছে না, এখানে তার আত্মসম্মান আরেকবার ধুলায় লুটিয়ে পড়েছে। এইবারের আত্মসম্মান সে কিভাবে পুনরুদ্ধার করবে? তার একটি উপায় হিসেবে আমেরিকা ইরানের সঙ্গে ওমানে আলোচনায় বসেছিল শুক্রবারে। আলোচনা চলবে সামনের দিকে। এটি একটি উপায় হতে পারে, কিন্তু এই আলোচনার নাম করে আমেরিকা একথা বলতে পারবে না যে আমি হামলা করতে গিয়ে আলোচনা করে পিছিয়ে এসেছি। এতেও কিন্তু বিশ্ব মোড়ল আমেরিকার আত্মসম্মানে বাঁধবে। এই কারণে হামলার আশঙ্কা কিন্তু এখনো রয়ে গেছে। এবার হামলা করার আগে আমেরিকা কিন্তু গত বছরের যুদ্ধের কথাটি মাথায় রেখেছে। গত বছর জুন মাসে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল, আপনারা জানেন। এই হামলা কিন্তু ইসরায়েল এবং আমেরিকা উভয়ের পক্ষ থেকেই হয়েছিল। প্রথম যেদিন হামলা হয় সেদিন আমেরিকা বলেছিল আমরা এর কিচ্ছু জানি না। ট্রাম্প বলেছিলেন যে আমার কাছে না জিজ্ঞেস করেই নেতানিয়াহু হামলা চালিয়েছে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি এই যুদ্ধের নির্দেশ দিয়েছিলাম এবং আমি ইসরায়েলের এই যুদ্ধ পরিচালনা করেছি, আমার তত্ত্বাবধানে এই যুদ্ধটি হয়েছে। তো যুদ্ধ করতে এসেছিলেন কেন? ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইরানের সরকার পরিবর্তনের জন্য, সোজা কথায়। এবং গত বছরের ওই হামলার সময় ইসরায়েল সেই
গোপন কথাটি, মনের সেই আকাঙ্ক্ষাটি প্রকাশ করে দিয়েছিল। হামলাটি কোথায় হয়েছিল আপনাদের মনে আছে? ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয়েছিল, সেই সঙ্গে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান সহ তাদের ডেপুটি সহ একেবারে শীর্ষ পর্যায়ের 30 জন কমান্ডারকে ইসরায়েল হত্যা করেছিল। এবং নেতানিয়াহু সরাসরি ঘোষণা দিয়েছিলেন, ইরানের জনগণ তোমরা রাস্তায় নামো, আমরা সাহায্য করতে এসেছি, তোমরা রাস্তায় নামলে এইবার সরকার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ইরানের জনগণ রাস্তায় নামেনি। তো সেখানে ইসরায়েল এবং আমেরিকা, মোসাদ এবং সিআইএ যে কাজ করেছিল ইরানের ভিতরে, তাদের সে হিসাব নিকাশ ভুল প্রমাণিত হয়েছিল যে আমরা তো অনেক কাজ করেছি, তাহলে ইরানের জনগণ রাস্তায় নামলো না কেন? তো সেই রাস্তায় নামানোর কাজটি আরেকবার করার জন্য তাদেরকে 6-7 মাস সময় নিতে হয়েছে। এই ডিসেম্বরের শেষের দিকে যখন মুদ্রাস্ফীতির জন্যে ইরানের একদল ব্যবসায়ী রাস্তায় নেমে সত্যিকারের আন্দোলন করলেন, মানে সরকারের বিরুদ্ধে, যে কেন মুদ্রাস্ফীতি এত বেশি হচ্ছে, এটি কমাতে হবে, নাহলে তো আমরা বাঁচতে পারছি না। ঠিক সেই সময় ওই যে সেই আগের পরিকল্পনা, দাঙ্গাকারীদের রাস্তায় নামিয়ে দেয়া হলো, বিক্ষোভ উস্কে দেয়া হলো এবং ব্যাপকভাবে জ্বালাও পোড়াও চালানো হলো যাতে ইরানের সরকারকে ফেলে দেয়া যায়। এই 1-1.5 মাস আগের কথা বলছি, 1 মাস আগের কথা। কিন্তু তাতে কাজ হয়নি। এখন আপনারা বলতে পারেন যে এখানে যে আমেরিকা বা ইসরায়েলের হাত ছিল এই বিক্ষোভে, তার প্রমাণ কি? একটি উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। 1950-এর দশকে ইরানে একজন নির্বাচিত সরকার এসেছিলেন। সেই নির্বাচিত মোসাদ্দেক সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা এখানে ব্রিফকেস ভর্তি ডলার নিয়ে এসে মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছিল। কেন? কারণ মোসাদ্দেক ক্ষমতায় এসে দেখলেন যে তার তেল সম্পদ আমেরিকা এবং ব্রিটেন পানির দামে এখান থেকে পাচার করে নিয়ে যাচ্ছে, কখনো কম দামে, কখনো 0 দামে, কখনো পানির দামে। তিনি এসেই তেল সম্পদকে জাতীয়করণ করলেন এবং মার্কিন ও ব্রিটিশ তেল কোম্পানিগুলোকে এখান থেকে বের করে দিলেন। এটি সহ্য করা আমেরিকার পক্ষে সম্ভব হয়নি। এবং ব্রিফকেস ভর্তি ডলার নিয়ে, মাত্র $1 মিলিয়ন নিয়ে এক ব্যক্তি এসেছিল আমেরিকা থেকে। $1 মিলিয়ন মানে $10 লাখ। সেই $10 লাখ দিয়ে সে মোসাদ্দেক সরকারের পতন ঘটিয়ে দেয়। স্বাভাবিকভাবে দৃশ্যত বিশ্বের সবাই দেখেছে এবং নিউজে এসেছে যে জনগণ রাস্তায় নেমে সরকার বিরোধী বিক্ষোভ করেছিল, জনগণ আর মোসাদ্দেককে ক্ষমতায় চাচ্ছিল না, সেই জন্য জনবিক্ষোভে মোসাদ্দেক সরকারের পতন হয়েছে। কিন্তু বাস্তবতা কি ছিল সেটি আমি এখন বললাম এবং অনেক পরে এসে আমেরিকা এটা স্বীকার করেছে। এবং এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন ঐতিহাসিক বাস্তবতা এটা যে 1950-এর দশকে মোসাদ্দেক সরকারের পতন ঘটিয়েছিল আমেরিকা। ঠিক একই কাজ গত মাসে ইরানে করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়ে বললেন যে বিক্ষোভকারীরা তোমরা চালিয়ে যাও, আমি আসছি, আমার সাহায্য আসছে। কিন্তু সেই সাহায্য আমেরিকার আর আসেনি। বিক্ষোভ নিয়ন্ত্রণ করা হয়েছে এবং যারা দাঙ্গা সৃষ্টি করছিল মোসাদ এবং সিআইএর পক্ষ থেকে, তাদেরকে কঠোর হাতে দমন করা হয়েছে। এখন হামলাটি কিরকম হবে? ইসরায়েল যে হামলা করেছিল গত বছরের জুন মাসে, 13ই জুন রাতের বেলা হামলা করেছিল। এরা আসলে কাপুরুষের মতো হামলা করে, কোথাও দিনের বেলা ঘোষণা দিয়ে করে না। ইরান তখন মানসিকভাবেও যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল না, কারণ 5 দফা আমেরিকার সাথে আলোচনা হচ্ছিল। 6 মাসের বেশি সময় ধরে আমেরিকার সঙ্গে আলোচনা হচ্ছিল এবং যে রাতে ইসরায়েল হামলা করে তার একদিন পরে পরবর্তী আলোচনার তারিখ নির্ধারিত ছিল। অর্থাৎ যুদ্ধের কোনো কথাই ছিল না, সম্পূর্ণরূপে ইরান অপ্রস্তুত অবস্থায় ছিল। মধ্যরাতে হামলা করে ইসরায়েল। এবং আপনি দেখেন আমেরিকা একই রকম কাজ করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে উঠিয়ে নিয়ে গেল রাত 2টার সময়। দিনের বেলা পারলে ঘোষণা দিয়ে আসো। যদি ঘোষণা দিত, আমি মাদুরো, তুমি রেডি থাকো, আমি তোমাকে তুলে নিয়ে যাব, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তোমাকে আমি তুলে নিয়ে যাবই। পারলে বাপের বেটার মতো সাহস থাকলে ঘোষণা দিয়ে দিনের বেলা আসতে। কিন্তু সেই সাহস আমেরিকার ছিল না, আমেরিকার সেই সাহস হয়নি। তার মানে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল এরা নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবে, সেই সঙ্গে এরা কাপুরুষের মতো রাতের বেলা হামলা করে। এইবার ইরানের বিরুদ্ধে হুমকি ধমকি দিচ্ছে এবং এখন ইরান সম্পূর্ণ প্রস্তুত। ইরান মানসিকভাবে এবং সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত
এবং এই প্রস্তুতি নেয়ার কারণেই এবারের হামলাটি আমেরিকা করতে পারছে না, এখন পর্যন্ত পারছে না। এখন বিষয়টি এরকম হতে পারে যে এই অবস্থায় রেখে একটা পর্যায়ে গিয়ে যখন ইরান ধরে নেবে, বিশ্ববাসী ধরে নেবে আর হামলা হবে না, তখন একদিন হঠাৎ মধ্যরাতে শুনবেন যে হামলা হয়ে গেছে। এই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের কাপুরুষোচিত চরিত্র। আমি হামলা হবে এই আশঙ্কার কথা কেন বলছি? কারণ হচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানে শুক্রবার বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পরোক্ষ বৈঠকটি শেষ করে কাতারের রাজধানী দোহায় আল জাজিরা ফোরামে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং আমরা পাল্টা আঘাত হানব মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে। তিনি বলেছেন যে যেসব দেশে মার্কিন ঘাঁটি অবস্থিত আমরা ওইসব ঘাঁটিতে হামলা চালাবো, কিন্তু ওইসব দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, কারণ ওইসব দেশ আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের বিরুদ্ধে আমরা কোনো হামলা চালাবো না। তাহলে একজন পররাষ্ট্রমন্ত্রী যখন সামরিক ভাষায় কথা বলেন তখন বুঝতে হবে যে তিনি কূটনৈতিক চ্যানেলে বার্তা পাচ্ছেন যে আমেরিকা হামলা করে বসতে পারে। এই জন্য তিনি এই হুমকিটি দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে ফিরেছেন, আজ ফিরে সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, আপনারা ভিডিও ক্লিপে সেই সংবাদ সম্মেলনের দৃশ্য দেখতে পাচ্ছেন, সেখানে তিনি বলেছেন যে আমাদের কাছে দাবি জানানো হয়েছে যে তোমাদের পরমাণু কর্মসূচি 0 মাত্রায় নামিয়ে আনতে হবে, অর্থাৎ আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবো না। কিন্তু আমরা বলেছি যে এই দাবি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমরা আমাদের দেশে কি করব না সে সিদ্ধান্ত আমরা নেব, তোমরা নয়। ইউরেনিয়াম সমৃদ্ধ করে আমাদের কোনো কাজ হবে কি হবে না, নাকি আমাদের বেহুদাই এই কাজটি করছি আমরা, সেটির সিদ্ধান্ত আমাদের। এর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অন্য কারো নেই, এবং আমরা এই জন্যই না বলেছি। আর আরেকটি কথা বলেন যে আসলে আমেরিকা ইরানের পরমাণু বোমাকে ভয় পায় না। আমেরিকা আসলে ইরানের এই যে না বলার ক্ষমতা, এটিকে ভয় পায়। যে কোনো কথা বললেই সবাই জো হুকুম জাহাপনা বলে মাথা নুইয়ে দেয়। ইরান বলে না, আমি সিদ্ধান্ত নেব। ইরানের অ্যাটম বোমার চেয়ে এই না বলার শক্তি অনেক বেশি শক্তিশালী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরেকটি কথা বললেন যে আমেরিকা এবং ইসরায়েল গত বছরের জুন মাসে ইরানের সামরিক শক্তি দেখে ফেলেছে। যুদ্ধের 3য় দিনে ট্রাম্প এক টুইটে বলেছিলেন, টুইট মানে তার যে সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথ, সেখানে তিনি বললেন যে ইরানকে এখন নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। নিঃশর্ত অর্থাৎ ইরান বলবে যে আমি আত্মসমর্পণ করলাম, তোমরা যে দাবি করছো, যে দাবি দেওয়া তুলছো, সেটি সম্পূর্ণ আমি মেনে নিলাম, আমার পক্ষ থেকে কোনো শর্ত নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলছেন যে যুদ্ধের 12 দিনের মাথায় ওই ট্রাম্প বার্তা দিল যে নিঃশর্ত যুদ্ধবিরতি, অর্থাৎ আমাদের পক্ষ থেকে কোনো শর্ত নেই, ইরান তুমি যুদ্ধ থামাও, তুমি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটি হচ্ছে ইরানের সামরিক শক্তি এবং আমরা এই শক্তি গত বছর প্রমাণ করেছি। তিনি আরো বলেছেন যে গত বছরের জুন মাসে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, সামরিক দিক দিয়ে কোনো প্রস্তুতি ছিল না, এবং মানসিকভাবেও আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম না। আর এখন আমরা গত বছরের জুনের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী সামরিক দিক থেকে এবং যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এসো আমরা যুদ্ধ করব, যদি যুদ্ধ চাও যুদ্ধ করব, আলোচনা যদি চাও তাহলে আলোচনা করব। এখন আজ ইরানে বিমান বাহিনী দিবস পালিত হয়েছে। বিমান বাহিনী দিবসের অনুষ্ঠানের কিছু ছবি দেখছেন। এখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বক্তৃতা দিচ্ছেন। এখানে দেয়া বক্তব্যে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি তিনি আবার কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে যুদ্ধ যদি আমেরিকা করতেই চায় তাহলে আমেরিকার যতগুলো ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে সবগুলো ঘাঁটিতে আমরা হামলা চালাবো, ইসরায়েলে হামলা চালাবো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্যের খাতিরে বলেছেন যে যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সেই সব দেশের স্বার্থে আমরা আঘাত হানবো না, কিন্তু জেনারেল মুসাভি এই সৌজন্যের ধার ধারেননি। তিনি বলেছেন
যে যারা আমেরিকাকে ইরানের উপর হামলা চালানোর কাজে সাহায্য করবে তাদের প্রত্যেকের স্বার্থেও আমরা আঘাত হানব। অর্থাৎ সৌদি আরব বলবে বা কাতার, সংযুক্ত আরব আমিরাত বলবে যে দুবাইতে একটা মার্কিন ঘাঁটি ছিল, কাতার বলবে যে আল উদাইদে একটা ঘাঁটি ছিল, ওই ঘাঁটির মধ্যে কি করে না করে তো আমি জানি না, ওখান থেকে তারা বিমান উড়িয়ে গিয়ে ইরানে হামলা করে এসেছে, বাবা আমি কিছু জানি না, আমাকে মেরো না। ইরানের সেনাপ্রধান বললেন, তুমি যে এই যে ঘাঁটিটি ওখানে স্থাপন করতে দিয়েছ, ওখানে আমার শত্রুকে বিমান উড়ানোর সুযোগ দিয়েছ, তার মানে তুমি আমার দৃষ্টিতে অপরাধ করেছ। এবার আমি তোমার বিরুদ্ধে হামলা চালাবো, কারণ তুমি আমার শত্রুকে সহযোগিতা করেছ। এর অর্থ হচ্ছে ইরানে যদি আমেরিকা হামলা চালায় তাহলে ইরানের পাল্টা হামলা শুধু মার্কিন সেনা ঘাঁটিগুলোতে সীমাবদ্ধ থাকবে না, স্থানীয় ওইসব দেশেরও সুনির্দিষ্ট লক্ষ্যগুলোতে ইরান হামলা চালাবে। এই হচ্ছে পরিস্থিতি। এবং ইরানের সেনাপ্রধান আরেকটি বললেন যে এবার হামলা চালালে আমেরিকার কৌশলগত পরাজয় হবে। কৌশলগত পরাজয় কি, মানে এখনই যে আমেরিকা হেরে যাবে তাই নয়, এর দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে এবং দীর্ঘ দিনের জন্য আমেরিকা আবার কোণঠাসা হয়ে পড়বে। ইরানের কাছে আত্মসম্মান হারিয়েছে, এবার দীর্ঘমেয়াদে তার সামরিক যে ভাবমূর্তি, যে প্রভাব, যে পরাক্রম, প্রভাব প্রতিপত্তি বিশ্বের উপরে, সেটি দীর্ঘমেয়াদে নষ্ট করে দেয়া হবে এবং আমেরিকা ও ইসরায়েলকে অনুতপ্ত করা হবে। অর্থাৎ তারা হামলা করার পরে এমন অনুতাপে ভুগবে যে কেন হামলা করেছিলাম, সেই কথা তিনি আগেই বলে দিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে, সেটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ চান না। তিনি আগে ধারণা করা হতো তিনি যুদ্ধই চান না, কিন্তু এখন বোঝা যাচ্ছে তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধ চান না। তিনি চান এসে হামলা করবেন, 2 ঘন্টা, 2 দিন, 5 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ যুদ্ধ শেষ হয়ে যাবে, যেখানে হামলা করবেন সে আত্মসমর্পণ করবে। কিন্তু গত বছরের জুন মাসেও দেখা গেছে রাত্রে মধ্যরাতে এসে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে চলে গেছে B-52 বিমান, এরপরে আর কোনো কথা বলেনি। তো ট্রাম্প এখনো চেয়েছিলেন যে ইরানে এমন আঘাত হানবেন, মানে 2 দিনে ইরান একদম নিস্তেজ হয়ে পড়বে, এরকম নতজানু হবে, হাত জোর করে ক্ষমা চাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এখন দেখছেন যে না, 1-2 দিন, 1-2 সপ্তাহ কোনো কাহিনী না। এখানে হামলা চালালে এখানে যুদ্ধটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে এবং এটা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। সেই কারণে ট্রাম্প বারবার হিসাব করছেন, নানাভাবে হিসাব করছেন, কোনোভাবেই হিসাব মিলাতে পারছেন না। যদি হামলা হয় কখনো, তাহলে ধরে নেবেন যে হিসাব মিলেছে, আমেরিকা নিশ্চিত হয়ে গেছে যে সে ইরানকে হারাতে পারবে। সবশেষে আমরা একটি ক্লিপ দেখাচ্ছি। ক্লিপটি হচ্ছে ইসরায়েলের 15 নম্বর টিভি চ্যানেল, সেখানে একটি টক শোতে একজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ তিনি বলছেন যে ইরানের খোররাম শাহর 3 ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও ক্লিপ একদিকে দেখানো হচ্ছে আর একদিকে ওই বিশেষজ্ঞের ছবি দেখানো হচ্ছে। এখানে তিনি কথা বলছেন হিব্রু ভাষায়। ইরানের টিভি চ্যানেল আবার ওই ক্লিপটি ফার্সি ভাষায় অনুবাদ করে, এই যে অনুবাদ উপরে দিয়ে দিয়েছে, আমি সেখান থেকে বলছি। ইরানের খোররাম শাহর 3 ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার কথা আমরা 2 দিন আগে বলেছিলাম। এই ক্ষেপণাস্ত্র এত বেশি শক্তিশালী যে এটিকে কোনো রাডার ব্যবস্থা, কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ফেরানো সম্ভব নয়। এবং এই ক্ষেপণাস্ত্রের মাথায় 50টি ওয়ারহেড রয়েছে, অর্থাৎ 50টি বোমা রয়েছে। এটি আঘাত হানার আগ মুহূর্তে 50টি ভাগে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে 50টি লক্ষ্যে আঘাত হানবে। তো এই ইসরায়েলের বিশেষজ্ঞ বলছেন যে ইরানের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা অন্তত 2000 কিলোমিটার। আমরা যেখানে আছি আমাদের দূরত্ব মাত্র 1500 কিলোমিটার, অর্থাৎ আমাদের এখানে এই ক্ষেপণাস্ত্র আঘাত আনতে পারে। এবং এই ক্ষেপণাস্ত্রের ভুল করার আশঙ্কা 30 মিটারের মতো, অর্থাৎ সে যে পয়েন্টে আঘাত হানতে চায় সর্বোচ্চ 30 মিটার দূরত্বে গিয়ে পড়বে, ওইখানেও পড়তে পারে। আর যদি ভুল হয় তাহলে 5 মিটার, 10 মিটার, এভাবে করে 30 মিটার, 30 মিটারের চেয়ে দূরে যাবে না, এই কথা তিনি বলছেন। এবং এখান থেকে তিনি বলছেন যে এই মুহূর্তে ইরানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে একথা বোঝানোর উদ্দেশ্যে যে সে পিছপা হবে না, সে নতজানু হবে না, এবং যুদ্ধ শুরু হলে মারাত্মক ক্ষতি করবে আমাদের, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, কিছু তথ্য পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আগামীকালের ভিডিওতে। আল্লাহ হাফেজ।